বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। পারফেক্ট, এবার ঠিক আছে। ক্লাসরুমে গিয়ে তোকে হিজাব বেঁধে দেবো নে, কেমন? ভয় পাস না, আমি আছি তো। আর শোন, জায়গাটা তোর জন্য নতুন, তাই একা একা কোথাও যাবি না। এই কলেজের ছেলেরা উগ্র টাইপের, বেশ ভালো না। ওয়াশরুমে গেলেও আমাকে বলবি, আমি নিয়ে যাব, মনে থাকবে। মায়া মাথা নাড়ায়। কলেজের এই সাইডটা মায়ের অপরিচিত, বেশ চেনা নেই, তাই মায়ের কাছে একা চলা অসম্ভব ঝামেলা ঠেকলো। তাছাড়া কলেজে ঢুকতেই এতগুলো মানুষের অদ্ভুত দৃষ্টিতে পড়াটাও ভালো লাগলো না। বিষণ্ণতা মায়া মুখে মাস্ক আর মাথায় হিজাব করতে ভুলে গিয়েছিল, কিন্তু জুই ঠিকই মুখে মাস্ক আর মাথায় হিজাব করে বের হয়েছে। জুই মায়ার হাত ধরে সামনে এগোয়। কলেজের দ্বিতীয় ভবনে 3 তলায় কোনার ক্লাসরুমে গিয়ে বসলো মায়াকে নিয়ে। পূর্ব থেকেই ক্লাসরুমে বেশ কয়েকজন মানুষের উপস্থিতি ছিল। জুই এগিয়ে মায়াকে নিয়ে দ্বিতীয় বেঞ্চে বসলো। ব্যাগ থেকে পানি বের করে জুই নিজেও খেলো, মায়াকেও খাওয়ালো। প্রথম দিন হওয়ায় মায়া বেশ চুপচাপ জড়তা নিয়ে বসে আছে। ক্লাসের ছেলে মেয়ে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু এক মুহূর্তে অপরিচিত মায়া হয়ে উঠল। কৌতূহলবশত একে একে সবাই জুঁইকে একই প্রশ্ন করতে লাগলো। মেয়েটি কে, জুঁইয়ের কি হয়, এখানে পড়তে এসেছে কিনা। উত্তরে জুঁই বলল মায়া তার বোন, এখানে ট্রান্সফার হয়ে এসেছে পড়তে। জুঁই মায়াকে নিয়ে বেশ খুশ মেজাজে মেয়েদের সাথে বসে গল্প করতেই হঠাৎ ক্লাসের মধ্যে হুড়মুড় করে ঢুকলো একদল ছেলেরা। কোনো রকম জের না টেনে সোজাসুজি এসে ঘিরে দাঁড়ালো তাদের বেঞ্চ। জুঁই কপাল কুঁচকে নিজের সহপাঠী ছেলেদের দিকে তাকাতেই দেখলো সবাই ড্যাব ড্যাব করে মায়ের দিকে তাকিয়ে আছে, যেন চোখে সামনে অবিশ্বাস্য কিছু দেখতে পাচ্ছে সবাই, এমন একটা ভাব। মায়া ইতস্তত হয়ে হাঁসফাঁস করলো এত মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে। জুঁই ব্যাপারটা বুঝে বিরক্তি নিয়ে বলে, কি চাই তোদের? মেয়েদের বেঞ্চ ব্লক করে দাঁড়িয়েছিস কেন? এটা কি তোদের সাইট? জুঁইয়ের কথায় সবাই মজা করে হাসলো, কৌতুক করে একে অপরের দিকে তাকালো। তাদের মধ্যে থেকে রিফাত নামক ছেলেটি হেসে বলল, দোস্ত, এই আগুন সুন্দরী মেয়েটা কে রে, বল না। জুঁই বিরক্তিতে রেগে বলে, তোরে আমি কোনো জন্মে নিজের দোস্ত বানিয়েছিলাম? হ্যাঁ, যে এখন দোস্ত দোস্ত করছিস? হালকা ভাব, আমার সাথে জমাতে আসিস না, যা এখান থেকে, ঝামেলা করিস না। আর মেয়েদের সাথে তোদের ছেলেদের না আসা নিষেধ, তারা এসেছিস কেন? হ্যাঁ, পাশ থেকে রিফাতের বন্ধু চয়ন রিফাতের কাঁধে চাপড় মেরে বলল, আরে আমরা চলে গেলে কি হবে? কিছুই তো হবে না, কারণ অলরেডি কলেজের ডাক পড়ে গেছে তোমার আগুন সুন্দরী বোনের। কলেজ গেটে এই রমণীকে দেখেই নাকি গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছে সিনিয়র ভাইয়ারা কয়েকজন। বাইরে তাদের মধ্যে এখন গুঞ্জন চলছে কে আগে তোমার বোনকে প্রেমের প্রস্তাব দিবে সেটা নিয়ে। তবে যারা এখনও তোমার সুন্দরী বোনকে দেখেনি তারাও অধীর অপেক্ষা বসে আছে দেখার জন্য। সাথে আমাদের ক্লাসের কিছু বন্ধুগণেরও পছন্দ হয়েছে তোমার বোনকে, তারা অলরেডি ক্রাশ খেয়ে বাঁকা হয়ে আছে। এই লাইনে কিন্তু আমিও আছি, আমাকে বাদ দিবেন না প্লিজ। এবার তুমিই বলো, এতে আমাদের অপরাধ। সত্য কথাগুলোই তো বলতে আসলাম, জানাতে আসলেন মনের সত্য অনুভূতি। তবে আমাদের যতটুকু ধারণা তোমার সুন্দরবন বেশি দিন সিঙ্গেল থাকতে পারবে না। যদি সে মিঙ্গেল হয় তাহলে ব্রেকআপ করায় নিবে কলেজ ছাত্রলীগের নেতা সোহান ভাই, কারণ তার চোখেও অলরেডি তোমার বোন পড়ে গেছে গেট ধরে আসার সময়। এবার তো আল্লাহ বাঁচাতে পারে তোমার বোনকে, কারণ সোহান ভাইয়ের ক্ষমতার কথা পুরো এলাকাবাসী জানে। চয়নের কথায় মায়া ঘন পাপড়ি নাড়িয়ে পিটপিট করে তাকালো ছেলেটির দিকে, কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ। প্রথম দিন হওয়ায় মায়া আর মুখ খুলে কিছু বলল না, কিন্তু তবে জুঁইও চুপ থাকলো না, প্রতিবাদী গলায় বলে ওঠে, হ্যাঁ জানি আমি। যা এবার তোরা গিয়ে বল তোর সোহান ভাইকে সাহস থাকলে আমার বোনের ব্রেকআপ করাতে। যা। তার মানে সত্যিই তোমার বোন মিঙ্গেল? কার সাথে? রিত খানের সাথে। যা এবার এখান থেকে। জুঁইয়ের কথায় মুখ মাগালো রিফাত, চিনতে না পেরে পুনরায় বলল, ঈদ খান আবার কে ভাইয়া? বাড়ি কই? ঠিকানা দিয়ে যাস তো সাহস করে, দেখবি আমরা গিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে আসবো চান্দুরে। আমরা হলাম আশুগঞ্জের বিশিষ্ট সাহসী পোলাপান, সাহস আমাদের পকেটে থেকে বুঝলি।
আমাদের ভয়ে ব্রেক আপ এমনই হয়ে যাবে তোর সুন্দরী বোনের। রিফাতের গা ছাড়া কথায় রাগে কটমট করে ওঠে মায়া। হৃদকে নিয়ে সামান্য বাজে মন্তব্যও পছন্দ না তার। না, রাগে নাক ফুলিয়ে ক্ষিপ্ত দৃষ্টিতে রিফাতের দিকে তাকাতেই পাশ থেকে জুই বিরক্তি ভঙ্গিতে বলে ওঠে, ভাইয়ার বাড়ি ঢাকা। রিদ খান নাম বলে যে কেউ তোদের ওনার বাড়ির ঠিকানায় নিয়ে যাবে, অথচ আমাকে কষ্ট করে তোদেরকে ভাইয়ার বাড়ির ঠিকানা দিতে হবে না। যদি সহি সালামতে ঢাকা থেকে পুনরায় আশুগঞ্জ ফিরতে পারিস তাহলে আমিও তোর সাহসের প্রশংসা করব। কলেজে ঢোল পিটিয়ে কেমন, এবার দয়া করে আমাদের সাইড থেকে সর তোরা। জুনের কথায় কপাল কুঁচকালো রিফাত। সন্দেহের বশে সে কিছু বলবে তার আগেই পিছন থেকে তাদের বন্ধু রাকিব এগিয়ে এসে রিফাতের পাশাপাশি দাঁড়িয়ে মজা করে বলল, এমন করে বলিস যেন ঢাকার গ্যাংস্টার হৃদ খান। ওই যে গুন্ডামি করে তার কথা বলছিস, গুন্ডা হৃদ খান। আর যাই হোক, তোর বোনকে দেখতে আসবে না সে। বেটার টাকার গরম, ক্ষমতার গরমে মাটিতেই পা পড়ে না, শালা গুন্ডামি করে। তীব্র আঘাতে মৃদু চিৎকার করে ওঠে ছেলেটি। বাকি কথাগুলো শেষ হলো না, তার আগে ছিটকে হালকা ঝুঁকে গেল মায়ের আচানক আঘাতে। হৃদকে বারবার গুন্ডা বলাটা মায়ের মোটেও পছন্দ হয়নি। তার মিস্টার ভিলেনকে কেন কেউ গুন্ডা বলবে, তাও মায়ের সামনে? সহ্য করতে না পেরেই সামনে থাকা পানির বোতলটি আচানক ছুঁড়ে মারে ছেলেটির মুখে। মায়ের হঠাৎ ক্ষিপ্ত ভঙ্গি দেখে উপস্থিত সবাই থতমত খেয়ে যায়। কেউ কিছু বুঝলো না মায়া হঠাৎ কেন এমনটা করলো। তবে জুঁই বুঝলো, মনে মনে তীব্র আফসোসও করলো। সবার সামনে হৃদের নাম বলায়। জুঁই মায়াকে মিঙ্গেল বলে ছেলেদের দৃষ্টি আকর্ষণ কমাতে চেয়েছিল মায়ের উপর থেকে। মায়ের জীবনে কেউ আছে ভেবে হয়তো ছেলেরা মায়ের থেকে দূরে থাকবে, বিরক্ত করবে না, এমনটা চিন্তা করেই হৃদের নামটা বলেছিল জুঁই। কিন্তু সবকিছুর বিপরীতে যে এমন কিছু হবে ভাবেনি সে। তাছাড়া আজকে মায়ের কলেজে প্রথম দিন ছিল। প্রথম দিনই ক্লাসে ঝামেলা করাটা ছিল সবার টোপের মুখে পড়ার কারণ। সবাই মায়াকে উগ্র মেজাজে মেয়ে বলে আখ্যায়িত করে দিল। কিন্তু জুঁই বুঝলো মায়ের বিষয়টি। হৃদকে নিয়ে বাজে মন্তব্য পছন্দ না, মায়া সহ্য করতে পারে না। সেই জন্য চেতে ওঠে, কোনো কিছু না ভেবেই পানির বোতল ছুঁড়ে মারে ছেলেটির মুখে। পরিণতি কি হবে তাও ভাবল না। আঘাতপ্রাপ্ত ছেলেটিও ততক্ষণে চেতে ওঠে মায়ার উপর। ক্লাসে বেশ হইচই পড়ে গেল। রাকিবকে ধরে থামালো রিফাত, শান্ত করলো, বোঝালো। সামান্য বোতল ছুঁড়ে মারায় রাকিবও ব্যথা পায়নি, তবে সবার সামনে অপমানিত বোধ করেছে। নতুন মেয়েটি আসতে না আসতেই তাকে কারণ ছাড়াই অপমান করলো। বিষয়টি ইগোতে নিল রাকিব। রাগী কটমট চোখে তাকালো মায়ের ক্ষিপ্ত দৃষ্টিতে। মায়া জেদে অনড়। তবে জুঁইয়ের বাকি ক্লাসমেট মেয়েরাও এবার জুঁইয়ের পক্ষ নিল। বলল ছেলেরাই আগ বাড়িয়ে কথা বলতে এসেছে, মায়াকেও ডিস্টার্ব করেছে, তাই মায়া যা করেছে ঠিক করেছে। জুঁই মায়ের হাত চেপে ধরে অনেক যেতেই বলে, রিফাত দেখ, ঝামেলা করবি না কিন্তু। আমি বা আমার বোনের সাথে টক্কর নিয়ে তোদের ছেড়ে দিব না কিন্তু। তুই আমারে ভালো করে চিনিস, ছেড়ে দেওয়ার মতো মেয়ে কিন্তু আমি না। সোজা প্রিন্সিপাল স্যারকে কাছে বিচার যাবে তোদের নামে, বলে দিলাম। জুঁইয়ের কথায় রিফাত গলা টেনে মজা করে বলল, আহ, আমার প্রতিবাদী নারী, তোরে তো আমার এমনই পছন্দ, কিন্তু তোর বোনকে আরও পছন্দ হলো। সে দেখতে রাগ আছে, এত সুন্দরী বোন কেউ বুঝি বাসায় রাখে? পাগলি, দুর্বকা মেয়ে। রিফাতের মজা করার কথায় থমথমে খেয়ে যায় সবাই। তবে ক্লাসের পরিস্থিতি ঠিক করতে জুনিয়র ক্লাসের বেশ কয়েকজন বান্ধবীও ছেলেদের বকে তাড়িয়ে দিল সেই যাত্রায়। তবে তারা ক্লাস থেকে বের হলো না, ক্লাসেই থাকলো আর ঘোরাফিরে মায়ের দিকে তাকাতে থাকলো। মায়া অস্থির, ঝামেলায় বরাবর হৃদের কথায় মনে হলো। আজকের আগে এমন করে কেউ সাহস পায়নি মায়ের দিকে তাকানোর। কিছু বলা তো দূর থাক, ঝামেলাও হয়নি। মায়া গুমোট দীর্ঘশ্বাস ফেলে নিজের রাগ নিবারণ করে শান্ত হলো। জীবনটাই যুদ্ধের, বাস্তব জীবনের প্রতি নিয়ত লড়াই করে বাঁচতে হয়। মায়াকেও শিখতে হবে বাস্তবতার জীবন। হৃদ নেই মায়ের জীবনে, আর না আসবে। এখন সবকিছু মায়াকে একাই হ্যান্ডেল করা শিখতে হবে। হয়তো ধীরে ধীরে শিখে যাবে। মায়া সারা দিন ক্লাস থেকে বের হলো না আর।
জায়গায় বসে থেকে 2টা পর্যন্ত ক্লাস করলো। তাদের ঘন্টা বাজতেই জুঁই মায়াকে নিয়ে দ্রুত সবার সাথে সাথে বের হলো, কারণ পিছনে পড়লেও ছেলেরা তাদের ডিস্টার্ব করবে তাই। জুঁই নিজের সাথে হওয়া পূর্ব অভিজ্ঞতা থেকে এমন বুদ্ধি খাটালো, মায়াকে নিয়ে মেয়েদের সাথে দল বেঁধে বের হতে গিয়েও বেশ বাধা পেয়েছে। পিছন থেকে বেশ কয়েকবার সিনিয়র ভাইয়ারা ডাকাডাকি করেছে তাদের কাছে যেতে, কথা বলবে নাকি, কিন্তু জুঁই শুনেও না শোনার মতো করে মায়াকে নিয়ে দলের ভিতর দিয়ে চলে আসলো। হয়তো কাল কলেজে গিয়ে কৈফিয়ত দিতে হবে সিনিয়র ভাইদের কাছে, কেন তাদের কাছে না গিয়ে চলে আসলো সেটি নিয়ে। তবে কাল যা হবার সেটা কালই দেখা যাবে। তারপরও জুঁই আজকে মায়াকে নিয়ে চলে আসলো বাড়িতে। দুপুরে খাওয়ার করে পুনরায় রেডি হয়ে চলে গেল টিউটরের কাছে। বিকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রাইভেট তাদের। জুঁই পূর্ব থেকেই পড়তো, আজকে থেকে মায়া যোগ হলো। জুঁই মায়া এবার দুইজনই হিজাব পরে মাস্ক পরে রাস্তায় বের হয়েছিল, কিন্তু এতেও তারা রাস্তায় এলাকার স্থানীয় কিছু ছেলেদের টিচের শিকার হয়। জুঁইকে তারা পূর্ব থেকেই চিনত, শুধু মায়াকে আজকে প্রথম দেখলো। জুঁইয়ের পাশাপাশি এবার তাদের টিচের তালিকায় মায়া যোগ হলো। মায়ার চেহারা না দেখলেও তার ডাগর ডাগর আঁখি আর হলুদ ফর্সা হাত পা দেখে বুঝে নিল মেয়েটি অনায়াসে বেশ সুন্দরী হবে। মায়া একদিনেই যেন হাঁপিয়ে উঠল বাস্তব লড়াইয়ে। এসব সে অবগত নয়, বিশেষ করে ছেলেদের টিজ করা বিষয়টিতে। মায়া তখন চুপ থাকলো। রাস্তার ছেলেদের সাথে কথা বলা মানে নিজের সম্মান কমানো। তারা নিজের ইজ্জতের চিন্তা করবে না কখনো, কারণ ইজ্জতওয়ালা লোকেরা কখনো রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের ডিস্টার্ব করে না। মায়া জুঁইয়ের চুপ থাকার কারণ হলো, যেহেতু রোজকার এদিকেই রাস্তা ধরে যেতে হবে তাদের দুজনকে, সেহেতু রাস্তার ছেলের সাথে ঝামেলা না জড়ানোটাই উত্তম কাজ। রাত 3টা, কান্নাময় নির্ঘুম আরও একটা রাত কাটলো মায়ার। শব্দহীন কান্নায় ভিজল বালিশ, বন্ধ চোখের পাতা বেয়ে নোনা জল করালো বালিশের ওপর। রোজকার মতোই অন্ধকারে তলিয়ে কেঁদে ওঠে মায়ার মন। অস্থির মন হৃদকে ভীষণ মিস করে বলে তাই। মায়া সবার সামনে না কাঁদার চেষ্টা করলেও রাতের আঁধারে ঠিকই কেঁদে ওঠে। শব্দবিহীন দীর্ঘ গুমট কান্নায় কান্নায় মায়ার শ্বাস নিতে কষ্ট মনে হওয়া ধীরে ধীরে উঠে যায় বিছানা ছেড়ে। জুঁইকে বেঘরে ঘুমোতে দেখে গায়ে ওড়না টেনে পা বাড়ায় বারান্দার দিকে। নিস্তব্ধ নিগাড়ো রাত, ফাঁকা রাস্তা, ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত উজ্জ্বল সেই রাস্তা। মায়া বারান্দায় বেতের সোফায় গা এলিয়ে বসে দৃষ্টি শূন্য আকাশে রাখলো। জ্যাম হয়ে যাওয়া নাক পরিষ্কার করলো ওড়নায়। 2 হাতের আঁচলে চোখে গালে লেগে থাকা নোনা জল মুছল। শান্ত হওয়ার চেষ্টা করেও শান্ত হতে পারল না মায়া। পুনরায় গাল ভিজে উঠল। 2 হাতে মুখ চেপে ফুঁপিয়ে উঠল। কেন মায়ার সাথেই এমন হলো? কেন তার গোছানো স্বপ্নগুলো ভেঙে গেল? মায়া কি করে থাকবে সারা জীবন তার মিস্টার ভিলেনকে ছাড়া? মাত্র 1 মাসেই দম বন্ধ হয়ে আসছে ওর। মরণ যন্ত্রণায় ন্যায় ছটফট করছে শুয়ে শুয়ে। বেঁচে থেকেও যেন শ্বাসরুদ্ধকর অবস্থা। এক মুহূর্তের জন্য মনে হয় মায়া মরে যাওয়া উচিত। কেন বেঁচে আছে সে? প্রত্যেকের জন্য এক্সট্রা বোঝা হয়ে। প্রথমে মায়ের বাবা তাকে বলল মায়াকে লালন পালন করতে পারবে না, খাওয়াতে পারবে না, খরচ দিতে পারবে না, তাই মায়া যেন খানবাড়িতে চলে যায়। সেদিন বাবার কথাটি ছোট মায়ের আত্মসম্মানে লেগেছিল বলেই হেনা খানের আর আরাফ খানের সাথে বিনা শব্দে খানবাড়িতে চলে গিয়েছিল অমতেই। এই নিয়ে আরিফও প্রচুর ঝামেলা করেছিল শফিকুল ইসলামের সাথে। তারপর থেকেই মায়া নিজের বাড়িতে আসলে আরিফ তার খরচ বহন করে। মায়াও নিজের বাড়িতে আসলে 1 সপ্তাহের বেশি থাকতে চাইতো না, চলে যেত। বাবার কথা ভোলেনি, কিন্তু পরিবারের বাকি সদস্যদের জন্য আসতো। প্রথমে মায়া ভেবেছিল খান বাড়িতে গিয়ে তাকে হেনা খানের দেখাশোনার কাজ করতে হবে। পরে হেনা খানের আরাফ খানের ভালোবাসায় সব কিছু ভুলে যায়। স্বাভাবিক হয় ঠিকই, কিন্তু নিজের বাবার সাথে মায়ের সম্পর্কটা আর আগের মতো ঠিক হলো না। একটা গ্যাপ রয়ে গেল। তবে মায়া ভেবেছিল জীবনে হয়তো আর কখনো বাবার বাড়িতে পুনরায় চিরতরে ফিরে আসতে হবে না, হৃদের সাথে সংসারী হয়ে যাবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, মায়াকে আবারও পুনরায় বাপের বাড়িতেই ফিরতে হলো বাধ্য হয়ে। কারণ স্বামীর ঘরেও মায়ের ঠাঁই হলো না।
স্বামীও তাকে লোভী, নিচু লেভেলের নারী বলে তাড়িয়ে দিয়েছে। মায়া অর্থের জন্য কি তার স্বামীর কাছে পড়েছিল? মায়া কি প্রেম করে বিয়ে করতে চেয়েছিল, নাকি বিয়ে করা স্বামীকে ভালোবাসতে চেয়েছিল? মায়ার দোষটা কি এটা যে সে তার স্বামীর সাথে ভালোবেসে সংসার করতে চেয়েছিল? এই জন্য মায়া লোভী? আচ্ছা, মায়ার সাথে হৃদের বিয়ে হওয়া নিয়ে মায়ার কি দোষ ছিল? বিয়ের সময় মায়া নিজেও তো খুব ছোট ছিল, অবুঝ ছিল, বিয়ে কি জিনিস জানতো না, বুঝতো না, তাহলে বাধা দিত কিভাবে? মায়ার হাতে কি কিছু ছিল? ছিল না। তখন মায়া যদি বুঝতো তাহলে অবশ্যই বাধা দিত, বিয়ে করতো না বলে নিষেধ করত। কিন্তু আফসোস, মায়ার হাতে কিছুই ছিল না। তারপরও অপরাধের শাস্তিটা সে সমান সমান পাচ্ছে। না বাপের বাড়ি মায়ার আপন হলো, আর না স্বামীর বাড়ি। মায়া যাবে তো কোথায় যাবে? এখান থেকে পালিয়ে কার কাছে ঠাঁই নিবে? দুনিয়া সম্পর্কে ধারণা নেই, বয়স কম, যথেষ্ট পড়াশোনাও নেই যে নিজে চাকরি করে কিছু করে একা থাকবে। দুনিয়ার কিচ্ছু সে চেনে না, কে ভালো কে খারাপ তাও জানে না। কাকে বিশ্বাস করে মায়া তার হাত ধরে বাড়ি থেকে চলে যাবে? এমন বিশ্বস্ত মানুষ তো মায়ার নেই। মায়ার মতো অসহায় মানুষ কি দুনিয়াতে দুটো আছে? যার আত্মসম্মান বোধ আছে অথচ নিজে কিছু করার তাগিদ নেই। কারণ মায়া জানে এই দুনিয়ার মানুষ নিজের স্বার্থ ছাড়া এক পাও নড়ে না। বর্তমান যুগের মানুষ স্বার্থ বুঝেই নড়ে, নয়তো না। তাহলে মায়াকে কে বিনা স্বার্থে সাহায্য করবে একা একা বাঁচতে? মায়া এসব কিছু থেকে পালিয়ে যাবে তো কোথায় যাবে? আচ্ছা, মায়ার জীবনটা এমন হলো না কেন নদীর ভাসমান নৌকার মতো, যে কখনো এই তীরে তো কখনো ওই তীরে? নির্দিষ্ট তীর বলতে মায়ার কিচ্ছু নেই। নিজের অবস্থানের কথা চিন্তা করে মায়ার ভিতরের সত্তাটাও যেন তীব্র তিরস্কার করে উঠল, চেঁচালো, ধিক্কার জানালো মায়াকে, বলল, সবার বোঝা হয়ে বেঁচে না থেকে তুই মরে যা মায়া। এই দুনিয়া তোর না, আর না এখানের মানুষজন। কেন বেঁচে আছিস বেহায়ামি করে? তোর বেঁচে থাকতে কারোর লোভ হচ্ছে না, কারোর লাভ হচ্ছে না, ক্ষতি ছাড়া। মায়া, তোর কি আত্মসম্মান নেই? বাবা স্বামী ফিরিয়ে দেওয়ার পরও তাদের ঘরেই কেন পড়ে আছিস? তোর জন্য কি বিষ ফাঁস কোনো কিছুই নেই মায়া? হিম শীতল হয়ে গা কেঁপে ওঠে মায়ার, তির করে ঘেমে উঠল কপাল। মায়ার কি সত্যিই মরে যাওয়া উচিত? এতটা অবহেলিত মায়া? হৃৎপিণ্ড চেপে উদ্বিগ্নতায় উঠে দাঁড়ালো মায়া। দিক বিবেচনা না করেই সোজা চলে গেল কিচেন রুমে। র্যাক থেকে চপিং বোর্ডের নাইফ তুলে নিল। কেন তুললো তাও জানা নেই, তবে হাতে করে রুমে নিয়ে আসলো। দরজা লাগিয়ে পুনরায় আগের জায়গায় বসলো। কোলের উপরে ছুরিটাকে সূক্ষ্ম চোখে পরখ করতে লাগলো। চোখ তখনও ভেজানো না পানিতে, তবে অশান্ত মনে ভাবলো স্থির হয়ে, হাতের রগ কাটলে তো মানুষ মারা যাওয়ার চান্স কম, গলায় ছুরি চালালে নিশ্চয়ই মানুষ মরে যায়। মায়াও কি গলায় ছুরিটা চালাবে? গলায় ছুরিটা চালালে মরবে নাকি মরবে না? যদি রগ না কাটে তো? অবুঝতার ন্যায় ছুরি চেপে বসে রইল। কেন বসে থাকলো তাও জানা নেই, বরং স্থির থেকে হাতের ছুরিটা ঘুরিয়ে দেখতে দেখতে একটা সময় ঘুমিয়ে পড়লো জায়গায়। সকালে ঘুম ভাঙলো জুঁয়ের ডাকে। মায়া চোখ পিটপিট করে তাকিয়ে প্রথমেই দেখলো জুঁয়ের আতঙ্কিত চেহারাটা। কি হয়েছে বিষয়টি বুঝতেই শোনা গেল জুঁয়ের ভাঙা স্বর। মায়া ছুরি হাতে বারান্দায় কেন? কবে আসলো? এখানে ঘুমালো কেন? ইত্যাদি ইত্যাদি। মায়া উত্তর করলো না তেমন কিছু। আসলে উত্তর করার মতো কিছু পেল না। দুপুর 1:15। দুটো ক্লাস না থাকায় আজ একটু তাড়াতাড়ি ছুটি হলো তাদের। মেয়েদের সাথে দল বেঁধে রাস্তা পার হচ্ছে মায়া আর জুঁই। অটোরিকশার জন্য রাস্তার ওপর পাশে দাঁড়ালো মায়া। বাকি মেয়েরা যার যার মতো করে গাড়ি ধরে বা হেঁটে চলে যাচ্ছে বাড়িতে। মায়া দাঁড়িয়ে রইল। জুঁই সামনের দোকানে গেল তাদের দুজনের জন্য আইসক্রিম আনতে। কিন্তু হঠাৎই মায়ার সামনে আচানকভাবে রিক্সা সহ উল্টে পড়ে যায় দুজন মানুষ। মায়ার অনেকটা কাছাকাছি পড়ায় আঁতকে উঠে সে দৌড় লাগালো সামনে। রিক্সা চালককে তেমন কিছু না হলেও পিছনে থাকা সুন্দর ছেলেটি অনেকটাই আঘাত পেল। ড্রাইভার লোকটি উঠে দ্রুত হাতে রিক্সা টেনে ধরতেই মায়া আঘাতপ্রাপ্ত ছেলেটির হাত ধরে টেনে তোলার চেষ্টা করলো মানবতার খাতিরে। ছেলেটিও ব্যথায় চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ালো মায়ের হাত ধরে, নিজের শার্ট প্যান্ট ঝেড়ে ময়লা ফেলছে। তখনই শোনা গেল মায়ের ভরাট সুর, আপনি ঠিক আছেন? ব্যথা কি বেশি পেয়েছেন?
ছেলেটি চমকে তাকায় মায়ের দিকে। এতক্ষণ সাহায্যকারী মানুষটিকে ছেলেটি লক্ষ্য না করলেও এবার করলো। হিজাব মাথায়, মাস্কের উপর দিয়ে মায়ের ডাকর ডাকর আঁখি জোড়ার দিকে স্থির চোখে তাকালো। মায়ের কপালে সূক্ষ্ম ভাঁজ চিন্তার। ছেলেটির দৃঢ় দৃষ্টির মধ্যেই ততক্ষণে আশেপাশের মানুষজনও জড়ো হয়ে যায় ছেলেটির অ্যাক্সিডেন্টের হওয়াকে ঘিরে। মানুষের ভিড়ে অনেকটা বাধ্য হয়ে ছেলেটি মায়ের উপর থেকে দৃষ্টি সরিয়ে চারপাশে তাকাতে হয়। জুনিও ততক্ষণে চলে আসলো মায়ের কাছে, খানিকটা উত্তেজিত ভঙ্গিতে। মানুষের ভিড় থেকে মায়াকে নিয়ে রাস্তায় উঠে গেল। মায়াও সবকিছু খুলে বলল ছেলেটির আচানক অ্যাক্সিডেন্টের কথা। কোনো কারণ ছাড়া অকারণেই রিক্সা উল্টে ছেলেটির অ্যাক্সিডেন্টের কথাটাও বলল। ছোট মানুষ হওয়ায় দুজনের মনেই তেমন সন্দেহ সৃষ্টি হলো না এই অ্যাক্সিডেন্টকে ঘিরে, বরং আইসক্রিম হাতে সামনে এগুলো, অন্যদিকে মনোযোগ না দিয়ে। ছেলেটি সাধারণ পাবলিককে বোঝালো এখানে রিক্সা চালকের দোষ নেই। গাড়ির চাকা হঠাৎ বেগে যাওয়ায় তাদের রিক্সা উল্টে যায়। সাধারণ পাবলিকও বুঝলো বিষয়টি, যে অ্যাক্সিডেন্ট করেছে তার সমস্যা না থাকায়। তারাও চলে যায় ঝামেলা না করে। সবকিছু মিটমাট করে আশেপাশে তাকিয়ে মায়াকে খুঁজল ছেলেটি। দূর প্রান্তে দুজন মেয়েকে হেঁটে চলে যেতে দেখে ছেলেটিও এগুলো সেদিকে। বড় বড় পা ফেলে কয়েক সেকেন্ডের মধ্যে মায়াদের কাছে পৌঁছালো। পিছন থেকে মায়াকে বেশ কয়েকবার এই যে মিস বলে ডেকে মায়াকে দাঁড় করালো। মায়া কপাল কুঁচকে ছেলেটির দিকে তাকাতেই ছেলেটিও প্রসন্ন হাসি মুখে এগিয়ে মায়ার সামনে দাঁড়িয়ে কৃতজ্ঞতার স্বরূপ বলে ওঠে, আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি মিস, তাই পিছন থেকে ডাকলাম। ধন্যবাদ মিস, আমাকে বিপদের সময় সাহায্য করার জন্য। যাই হোক, আমি রাফিন। আপনার নামটা? মায়া খানিকটা হাঁসফাঁস করে একটু করে বলল, ধন্যবাদ দিতে হবে না ভাইয়া, আমার জায়গায় অন্য কেউ হলেও এমনটাই করতো মানবতার খাতিরে। তবে আপনি মনে হয় একটু বেশি ব্যথা পেয়েছেন, হাত থেকে এখনো রক্ত ঝরছে আপনার। আশেপাশে ফার্মেসি পাবেন, দ্রুত ব্যান্ডেজ করে নিন। মায়ের মিষ্টি স্বরের কথায় আবারও স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো ছেলেটি মায়ের চোখের দিকে। মনে হলো অনেকটা দিনের আকাঙ্ক্ষা ছিল মায়াকে সামনে থেকে একটা বার দেখার জন্য, যেটা আজ পূর্ণ হলো। মায়া বেশ থমথমে খেয়ে গেল ছেলেটির পুনরায় অদ্ভুত দৃষ্টিতে। জুনিও পাশ থেকে সন্দেহ দৃষ্টিতে তাকালো। ছেলেটির দৃষ্টি ঠিক মনে হচ্ছে না বিদায় মায়াকে নিয়ে চলে যেতে চাইলো। মায়াও তাড়া দিয়ে বিদায় নিল ছেলেটির থেকে। মায়া দু কদম এগোতেই পেছন থেকে ছেলেটি হালকা তেজি কণ্ঠের মায়ের উদ্দেশ্যে বলে ওঠে, আপনি বাস্তবে আরও বেশি সুন্দরী মিস, তাই সাবধানে থাকবেন। সবাই কিন্তু ভালো না। মায়া জুঁই দুজনই থতমত খেয়ে যায় ছেলেটির এমন কথায়। মায়া বাস্তবে আরো বেশি সুন্দরী মানে? ছেলেটি কি মায়াকে আগে থেকে চিনে নাকি? মায়ার ছবি কি সে আগে দেখেছে, যে এখন সরাসরি পার্থক্য বলে দিচ্ছে যে মায়ার ছবি থেকে বাস্তবে আরো বেশি সুন্দরী? মায়া সন্দেহ তীরে কিছু বলতে গিয়েও বলল না। অপরিচিত ছেলেদের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলাটা বেমানান, তাই থেমে থাকা পা দুটো পুনরায় চালিয়ে এগোয় বাড়ির উদ্দেশ্যে। মায়ের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে রাফিন। পকেট থেকে ফোন আর রুমাল বের করে হাতের মাখানো কৃত্রিম রক্তটা মুছতেই তখনকার রিক্সা চালক লোকটি এগিয়ে আসলো। রাফিন উদ্দেশ্য করে বলল, বস, গাড়ি বের করবো? কর। রাফিন ছেলেটিকে চলে যেতে বলেই ফোন লাগালো কাউকে। প্রথম রিং হতেই রিসিভ করলো রাফিনের কলটি। যেন ফোনের অপর পাশে মানুষটি রাফিনের ফোনের অপেক্ষায় বসেছিলেন ততক্ষণ। রাফিন ফোন করতেই যেন জান ফিরে পায় নিজের মধ্যে। অপর পাশের কল রিসিভ হতেই আলতো হাসে রাফিন। আগোছালো কপালে চুলগুলো গছিয়ে পিছনে দিতে দিতে বলে, প্ল্যান মাফিক অল ডান, কাজ হয়ে গেছে। আমার এন্ট্রি নেওয়া হয়ে গেছে মেয়েটির জীবনে। তবে রিত খানের পছন্দের তারিফ করতে হবে। সেই কিউট মেয়েটি। আমার পুরো মুখটা দেখা হয়নি, তবে চোখ আর কপাল দেখেই বুঝলাম। ছবি থেকে বাস্তবে আকর্ষণ লাগলো। ইয়া, আই নো, ইউ জাস্ট সিল। এ তো কাঠখড় পুড়িয়ে দুজনকে আলাদা করেছি, এ হতে দিব না। রিত খানের দ্রুতটাই কাজে লাগাবো আমি। মেয়েটির কথা শুনলে ভালো, নয়তো অন্য রাস্তা ধরব। তবে অবশেষে জয় আমাদের হবে। তাছাড়া রিত খানের নায়িকার সাথে এবার থেকে আমার রোজানা দেখা হবে, কথা হবে, ভাব হবে। কারণ সাতরাজ খেলার দাবার গুটি এবার আমার হাতে।
তাই রাধার রাজত্ব আমার হবে এবং তার রানী। নিশ্চিত জিত জেনেই মাঠে নেমেছি আমি। কাঁচা কাম করব না। আচ্ছা আমি আসছি, বাকি কথা পরে হবে। রাখি ভাই। মায়া আর জুঁই বাড়ির সামনে রাস্তায় পরিচিত কার পার্কিং করা দেখে চমকে ওঠে দুজন। একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে মায়া তৎক্ষণাৎ দৌড়াতে চাইল বাড়ির ভিতরে, কারণ মায়া খান বাড়ির গাড়িগুলো চিনতে ভুল করলো না। তাই একটা আরাফ খানের গাড়ি আর অন্যটা তাদের সাথে বডিগার্ডের। অনেকদিন পর খান বাড়ির মানুষদের সাথে মায়ার দেখা হবে ভেবে মায়া উৎফুল্ল মনে বাড়ির দিকে দৌড়ায়, কিন্তু তার আগেই পথমধ্যে দেখা হয়ে যায় আরাফ খান আর হেনা খানের সঙ্গে মায়ার। মায়া খুশিতে দৌড়ে গিয়ে চাপটে ধরে আরাফ খানকে। তিনি আগে ছিল। আরাফ খান প্রথমে চমকে উঠলেও মায়াকে চিনতে পেরে তিনিও মায়ার মাথায় আদুরে হাত বুলায়। মায়া ফুঁপিয়ে কেঁদে উঠতেই পাশ থেকে হেনা খান মায়াকে টেনে নিচের বুকে নেন। মায়া হেনা খানের পেট জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। হেনা খানও ঝরঝর করে কেঁদে ওঠে শব্দবিহীন, তবে কথা বলে না কষ্টে। আসলে বলার মতো কিছু নেই। ততক্ষণে জুঁইও এসে তাদের সামনে দাঁড়ালো। আরাফ খান জুঁইকে দেখে মাথায় হাত বুলিয়ে আদরে কৌশলে বিনিময় করলো দুজন। হেনা খান তখনও কেঁদে মায়াকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। আরাফ খান সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল। নিজেদের সাথে নিয়ে আসা মায়ার জন্য বিয়ের তত্ত্বগুলোর দিকে তাকালো। আজকে হৃদের জন্য মায়ের পরিবারের কাছে বিয়ের তত্ত্ব নিয়ে এসেছিল তারা। হৃদ আনুষ্ঠানিকভাবে মায়াকে বিয়ে করতে চায়, সেই তত্ত্বই পাঠিয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে মায়ের বাবা শফিকুল ইসলাম তাদের ফিরিয়ে দিয়েছেন, রাজি হয়নি। উল্টো বলেছে তিনি হৃদের মতো ছেলে কাছে মেয়েকে পুনরায় বিয়ে দিবেন না। আগের বিয়েটারও শেষ করতে চান ডিভোর্স দিয়ে। মায়াকে কোনো মতেই খান বাড়িতে পাঠাতে ইচ্ছুক নয় সে। আরাফ খান হেনা খান অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু শফিকুল ইসলাম বোঝেনি, নিজের সিদ্ধান্তে অটুট থেকেছে। সাথী এটাও জানিয়ে দিয়েছে হৃদকে মেয়ের জামাই হিসেবে ওনার পছন্দ না, মায়াকে তিনি অন্য কোথাও বিয়ে দেবেন। অজ্ঞাত শফিকুল ইসলামকে বোঝাতে না পেরে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন তারা, কিন্তু নিজের স্ত্রীকে বোঝাতে পারছেন না। সেই থেকে কেঁদেই চলেছে মায়ার জন্য। যবে থেকে শুনেছে মায়া খান বাড়িতে ফিরবে না, আর তখন থেকেই কেঁদে চলেছে। ওনাকে আর হৃদকে সারা দিন দোষ দিয়েছে। তাদের জন্য মায়া আজ হেনা খানের কাছে নেই এই বলে তাকে খান বাড়িতে একা থাকতে হয়। সবচেয়ে বেশি হেনা খান হৃদকে জ্বালিয়েছে দোষ দিয়ে দিয়ে। হৃদের জন্য মায়া চলে গেছে, কেন হৃদ মায়াকে এনে দেয় না? যদি হৃদ মায়াকে ওনার কাছে খান বাড়িতে না এনে দেয়, তাহলে উনিও নাকি বাড়ি ছেড়ে চলে যাবেন, আর আসবেন না। এই বলে বলে হৃদকে দোষী করেছে প্রতিনিয়ত। তবে কাল মধ্যরাতে হুট করেই হৃদ বাংলাদেশে ফিরে ওনাদেরকে জানান সে পুনরায় মায়াকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে চায়। হেনা খান হৃদের কথা শুনে খুশিতে আটখানা হয়ে সকালেই বিয়ের তত্ত্ব সাজিয়ে চলে এসেছিল এখানে, কিন্তু মাঝ থেকে বেঁকে গেল মায়ের বাবা শফিকুল ইসলাম বিয়ে দিবে না বলে। এবার আরাফ খান বাড়িতে গিয়ে হৃদকে এই কথাগুলো জানালে যে কী তাণ্ডব হবে সেটা ভেবেই ভয় পাচ্ছেন তিনি, বিশেষ করে মায়ের পরিবারের জন্য। আরাফ খান আত্মীয়দের মধ্যে ঝামেলা চান না, তাই নীরবে সারতে চেয়েছিল বিষয়টি, কিন্তু শফিকুল ইসলাম বেঁকে বসায় এবার হৃদকে বোঝানো যাবে না। পরিস্থিতি কি হবে কি জানে, ওনার করার তো কিছু নেই, কারণ আজকে শফিকুল ইসলামের সাথে কথা বলে তিনি যতটা বুঝতে পেরেছেন সে কখনোই রাজি হবে না মায়াকে হৃদের হাতে তুলে দিতে। তাই তিনি এবার বিষয়টি হৃদের হাতে ছেড়ে দিলেন, কারণ হৃদ নিজেই তার বইয়ের ব্যবস্থা করে নেবে। আরাফ খান এবার না চড়াক এই বিষয়ে। মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে বুক ফুলিয়ে শ্বাস ফেলেন আরাফ খান। ধীর তাকালেন সামনে, ডালা হাতে বিয়ে তত্ত্বগুলো নিয়ে দাঁড়িয়ে আছে 8-10 বডিগার্ড। তিনি ইশারা করে বলেন জিনিসপত্রগুলো গাড়িতে তুলে রাখতে, ওনারা এখন চলে যাবে। বডিগার্ডগুলো যেতেই উনি হেনা খানকে তাড়া দিলেন বের হতে। হেনা খান কেঁদে মায়ার চোখে মুখে চুমু দিয়ে আদর করে চলে গেলেন আরাফ খানের পিছন পিছন। তবে হেনা খানও হতাশ হলেন না, কারণ তিনিও জানেন হৃদ নিজের বউ নিজেই আদায় করে নেবেন শ্বশুরের থেকে। মাঝ থেকে উনিও মায়াকে পেয়ে যাবেন। হয়তো ঝামেলা হবে, দ্বন্দ্ব বাঁধবে দুই পরিবারের, তারপরও মায়াকে খান বাড়িতে নিয়ে আসবে হৃদ। এতে যদি দ্বন্দ্ব হয় তাহলে হোক, কিছু দ্বন্দ্ব হওয়াই ভালো।
মায়া গেটের সামনে ততক্ষণ দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না পর্যন্ত খানবাড়ির গাড়িগুলো চোখের সামনে থেকে অদৃশ্য না হয়। মায়া কেঁদে বাসায় গেল। গিয়ে দেখলো সব কিছুই স্বাভাবিক, তবে কেউ বসার রুমে নেই, পুরো ঘর খালি। হয়তো সবাই যার যার রুমে আছে। মায়া আর দাঁড়ালো না, অনেকটা দৌড়েই নিচের রুমে গেল। খানবাড়ির থেকে মানুষ আসলো, অথচ কেউ মায়াকে বলার প্রয়োজন বোধ করলো না। আজকে দাদা দাদি আসবে সেটা নিশ্চয়ই আগে থেকেই মায়া পরিবার জানতো, কারণ খানবাড়ির মানুষজন আগে ফোন করে জানিয়েছিল নিশ্চয়ই। তাহলে মায়াকে কেন না জানিয়ে কলেজ পাঠালো অগোচরে? দেখা পর্যন্ত করতে দিল না। মায়া ঠোঁট ভেঙে কেঁদে উঠে তখনই রুমে প্রবেশ করে ফিহা। একে একে মায়াকে সব বলে, হিনা খান আর আরাফ খানের হঠাৎ আসার উদ্দেশ্যটা সম্পর্কে। সব শুনে মায়া স্তব্ধ নির্বাক হয়ে যায়, কান্নাও থেমে যায়। খানবাড়ির থেকে মায়ার জন্য আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব এসেছে, তাও মায়ার জন্য? সত্যি? যে আনুষ্ঠানিক বিয়েকে ঘিরে এত কিছু হলো, সেই বিয়ের প্রস্তাব মায়ার জন্য আসলো? অবিশ্বাস ঠেকলো মায়ের কাছে বিষয়টি। হতভম্বের ন্যায় কিছুক্ষণ তবদা খেয়ে বসে রইল, কিন্তু পর মুহূর্তে মায়ের ভিতরের প্রতিবাদী সত্তাটা জেগে উঠল। মায়াকে কঠোরভাবে শাসালো, বলল হৃদের প্রতি দুর্বল না হতে, ভুলে না যেতে। হৃদ মায়া আত্মসম্মানের প্রচুর আঘাত করেছিল সেটি। মায়াকে নিচু লেভেলের লোভী নারী বলে আখ্যায়িতও করেছিল, খানবাড়ি থেকে অপমান করে বেরও করে দিয়েছে। আর যাই হোক, এত কিছুর পর মায়া সেখানে ফিরবে না, কোনো কালেই না। করবে না সে আনুষ্ঠানিকভাবে বিয়ে হৃদকে। যেখানে মায়ার সম্মান নেই সেখানে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাছাড়া হৃদ নিজে বলেছে সে মায়াকে ভালোবাসেনি কখনো, সে মেহুকে চায়। তাহলে এখন মায়ের কাছে কি চায় তার? মায়া কি বাধা দিয়েছে তাকে মেহুকে বিয়ে করতে? দেয়নি তো। তাহলে করে নিক না মেহুকে বিয়েটা। মায়া এতেও খুশি হওয়ার চেষ্টা করবে না হয়, তারপরও ফিরে যাবে না। মায়ার 1 মাস আগে হৃদের সাথে নিজের আনুষ্ঠানিক বিয়েটা চাইতো, এখন চায় না। এখন মায়া হৃদ থেকে কিছুই চায় না। থাক না সে তার মতো, আর মায়া নিজের মতো করে। মায়া দীর্ঘশ্বাস পেলে কাপড় হাতে ওয়াশরুমে চলে গেল পাল্টাতে। মায়া নারাজ বা অখুশি হয়নি বাবার ডিসিশনে, বরং চুপ করে সম্মতিই দিল। যেটা কাল হলো মায়ের জন্য, কারণ যেতে যেতে আরাফ খান গাড়ির ভিতরে হৃদকে সবটা জানালো আজকের ঘটনাগুলো। গোসল খাওয়া দাওয়া শেষ করে প্রাইভেটের উদ্দেশ্যে বের হলো মায়া আর জয়। বিকাল 4টা। গায়ে মায়ের কালো গাউন, কালো হিজাব দিয়ে মুখে কালো মাস্ক। বিষণ্ণতায় ঘেরা মায়া ধীরে হাঁটছে জুঁইয়ের সাথে। জুঁই বেশ করে বুঝতে পারছে মায়ের মনের অবস্থাটি। আজকে দুপুরে খানবাড়ির মানুষের যাওয়ার পর থেকেই মায়াকে অনেকটা চুপচাপ দেখা যাচ্ছে। মায়ের মন ভালো করার জন্য জুঁই হাঁটতে হাঁটতে হঠাৎ বলে ওঠে, ব্রিজের উপরে যাবি রিক্তা? মায়া সামনে রাস্তা দেখে হাঁটতে হাঁটতে। প্রাইভেটের কি হবে? মায়ের উত্তরে খুশি হলো জুঁই, বলল, কিছু হবে না, একদিন প্রাইভেট না পড়লে কিচ্ছু হবে না। চল আজকে ভৈরব যাই, ব্রিজের নিচ থেকে ফুচকা খেয়ে আসি, সন্ধ্যার আগেই চলে আসবো। কেউ বুঝবে না বিষয়টি, বাসায় এসে না হয় আব্বুকে বলে দেবো, কেমন? মায়া নিজ বাক্যে পুনরায় পড়ল, ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাবি নাকি গাড়ি করে? আমার কোনোটাতেই সমস্যা নেই, তোর কি ইচ্ছা? হেঁটে চল, বিকালে নদীটা সুন্দর দেখায় ব্রিজের ওপর থেকে। ওকে ডান। দুজন পাশাপাশি ধরে হাঁটছে ব্রিজের উপর। বিকালময় সূর্যটা পশ্চিম আকাশে অনেক ঢলে আছে। ব্রিজের উপর থেকে মেঘনা নদীর অনেকটাই মোহময় সুন্দর দেখায়। সারিবদ্ধভাবে থেকে গাড়ি আসা যাওয়া করছে 2 লাইন ধরে ব্রিজের। মায়া জয়ী পরিবেশটা উপভোগ করতে করতে ধীরে ধীরে হাঁটতে লাগলো। চারপাশে মৃদু মৃদু ঠান্ডা বাতাস বইছে। গাড়ি ঘোড়া প্যাপু শব্দও হচ্ছে বেশ। আবার নদীর উপর ভাসমান নৌকা জাহাজ নিরিখে চলাচল করছে। মায়া দৃষ্টি নিচে পানির উপর। তখনই হঠাৎ ডেকে ওঠে জুঁই, কচি ডাবের পানি খাবে বলে। মায়াও এতে সম্মতি দিল। দুজন গিয়ে দাঁড়ালো ভ্যানের সামনে। জুঁই দুজনে 2টো ডাব কাটতে বলে দাঁড়ালো লোকটির পাশে। আশেপাশে ব্রিজের উপর বেশ অনেক মানুষের চলাচল আছে। আবার 2-1জন ভ্যানের সামনে দাঁড়িয়ে ডাবের পানিও খাচ্ছে। মায়া জুঁই দুজন 2টো ডাব হাতে তুলে নিল। মায়া ডাবের পাইপে চুমুক বসিয়ে সামনে তাকাতেই হঠাৎ আঁতকে উঠল। ভয়ে শিহরিত হয়ে উঠল মায়ার রন্ধ্র রন্ধ্র। প্রচণ্ড ভয়ের প্রভাবে কি পড়বে
করবে বুঝতে না পেরে মায়া হিতাহিত জ্ঞান হারিয়ে আতঙ্কে ঠাস করে হাতের ডাব ফেলে উল্টে দৌড় দিল। ভয়ে শিহরিত হয়ে উঠল মায়ের রন্ধ্র রন্ধ্র। প্রচণ্ড ভয়ের প্রভাবে কি করবে বুঝতে না পেরে মায়া হিতাহিত অজ্ঞ হয়ে আতঙ্কে ঠাস করে হাতের ডাব ফেলে উল্টো ঘুরে দৌড় লাগালো প্রাণপণে। কোথায় যাবে জানা নেই, শুধু জানে প্রাণের তাগিদে দৌড়াতে হবে। নিজের উত্তেজনায় মায়া পিছন থেকে জুঁইয়ের ডেকে ওঠার ডাকগুলো শুনল না, কারণ মায়া জানে জুঁই এই মুহূর্তে সেফ থাকলেও মায়া সেফ না। আপাতত এখান থেকে বেঁচে ফিরতে পারলে তারপর জুঁইয়ের খবর নিবে সে। মায়া যেন জানটা হাতে নিয়ে দৌড়াতে চাইলে সামনে, কিন্তু তাতেও বিশেষ লাভ হলো না। কিছু পথ দৌড়াতেই মায়াকে চারদিক থেকে ঘিরে ধরল প্রায় 30-40 জনের মতো পারদর্শী বডিগার্ডরা। আতঙ্কে মায়া জায়গায় থেমে গেল, অস্থির চোখে পালানোর সুযোগ খোঁজে, কিন্তু পেল না। তাই ব্রিজের পাশে দেয়ালে চেপে দাঁড়ালো। ঘন ঘন শ্বাস নিল হাঁপাতে হাঁপাতে। তত্তর করে ঘাম ছুটে গেল শরীরে তৎক্ষণাৎ। ভয়ে মায়া বার কয়েক শুকনো ঢোক গিলতেই আচানক একটি কালো মার্সিডিজ গাড়ি থামে মায়া থেকে খানিকটা দূরে। গাড়িটি দেখে আরও আতঙ্কিত হয়ে ওঠে মায়া। পালানোর সুযোগ না পেয়ে কম্পন ধরে যায় শরীরে। ভীতু চোখে গাড়ির দিকে তাকাতেই গাড়ি থেকে বের হয়ে আসে হৃদ। এক হাতে ধারালো অস্ত্র আর অন্য হাতে সিগারেট। অতি শান্ত, অতি স্বাভাবিক। হৃদ গাড়ি থেকে বের হয়ে হাতে সিগারেটটি ধরালো, লাইটার পাশে ফেলে দিয়ে টান দিল সিগারেটে। কয়েক কদম হেঁটে গাড়ির সামনের ডিকির উপর লাফিয়ে বসলো পা ঝুলিয়ে। মায়ের দিকে তখনও পর্যন্ত তাকালো না। ঠোঁটের ভাঁজে সিগারেট রেখে হাতের ছুরিটি নিজের পাশে ডিকির উপর রেখে সব মনোযোগ দিল সিগারেট খাওয়াতে। হৃদের প্রতি টান সিগারেটের সাদা ধোঁয়া উড়িয়ে দিচ্ছে খোলা আকাশের দিকে। মায়াকে দেখলো কি দেখলো না তাও জানা নেই, তবে হৃদের নিদারুণ অ্যাটিটিউডে চোখে পড়ার মতো ছিল সবার। চেহারা শান্ত, তারপরও নিষ্ঠুরতম একটা ভাব। থমথমে পরিবেশে কারোর মুখে কথা নেই। হৃদ সম্পূর্ণ সিগারেট শেষ করে পুনরায় লাফিয়ে নামলো গাড়ির উপর থেকে। পাশ থেকে ছুরিটি হাতে তুলে এবার তাকালো মায়ার দিকে। মায়া হৃদকে নিজের দিকে এগোতে দেখে আঁতকে উঠে আরও চেপে গেল ব্রিজের দেওয়ালের সাথে। কিন্তু জায়গা না থাকায় মায়া পালাতে চাইলো। সামনের দিকে দৌড় দিতে গেল, বিশাল বডিগার্ডের বের পড়ল। আতঙ্কিত মায়া থামে। পিছন ঘুরে হৃদের দিকে তাকাতে চাইলে তার আগেই শিকার হয় হৃদের দাবাং হাতের তলে। হৃদ মায়ার বাহু টেনে ব্রিজের সাথে ঠেসে ধরে, গলায় দক্ষ হাতের ছুরি ঠেকিয়ে। মায়া কিছু বুঝে ওঠার আগেই হৃদ মায়ার গলায় ছুরি চাপায়। মায়ের কম্পিত শরীরে ভয়ার্ত চোখে তাকালো হৃদের দিকে। জলজল করে উঠল হৃদের হিংস্র রক্তিম লাল চোখ জোড়া। হৃদের আছড়ে পড়া নিঃশ্বাসে মায়া গ্রহণ করছে নিজের শ্বাসের সাথে। মায়া হৃদের চোখের দিকে তাকাতে হৃদ রাগে রি রি করে দাঁতে দাঁত পিষে বলে, মেরে দিই বাপ পেটি মিল আমাকে মারা ধান্দা করেছিস? ছেড়ে দিব আমি তোদের ভাবছিস? আমি বাঁচতে না পারলে তোদের বাপ পেটিকে বাঁচতে দেব? যা নিয়ে নেব না, সবার আগে তোকে মারব। তোর জন্য আমার সবকিছু হারাম হয়ে যাচ্ছে, শান্তি পাচ্ছি না কোনো কিছুতে। যত নষ্টের মূল তুই। তরতর করে কেঁপে ওঠে হৃদের হিংস্রতার হুঙ্কারে মায়া। ভয়ে আড়ষ্ট মায়া চোখে দিয়ে পানি গড়ালো গাল বেয়ে। হৃদের ক্ষিপ্ত ভাষা আরও ক্ষিপ্ত হলো। হিজাবের উপর দিয়ে মায়ের চুলের মুষ্টি বদ্ধ করে নিজের মুখোমুখি করলো। আগের ন্যায় রাগে রি রি করে বলে, তোর কি মনে হয় বউ বলে ছাড় পাবি তুই? ছেড়ে দেবো আমি তোকে? ভালো মানুষ মনে করেছিস আমাকে? তোর স্বামী চাই না, তুই সমাজ দেখানো চাই, লোক দেখানো বিয়ে চাই, সেজন্য এত নাটক করে কাহিনী সাজালে আমি রাজি হলাম। এখন তোর বাপ কাহিনী শুরু করেছে। আমরা কি পাগল পেয়েছিস? তোদের বাপ বেটি নাটক দেখার জন্য আমি বসে আছি? হ্যাঁ, তোর বাপের কাছ থেকে পারমিশন চাইছি আমি? হ্যাঁ চাইছি। তোর বাপ থেকে তার মেয়েকে চাই নাই, আমার বউকে গলছিয়ে দেওয়ার জন্য আদেশ করছে। দিতে পারলে দিবে, নয়তো আমি নিজে নিয়ে আসবো। তার পারমিশনের দরকার নেই। হৃদের বাকি কথা শেষ হওয়ার আগেই মায়া জোর খাটালো। গলায় ছুরি আটকে আছে জেনেও পরোয়া করলো না। হৃদের বক্ষতলে প্রাণ পূর্ণে ছটফট করলো ছোটার জন্য। সফল হতে না পেরে ঝরঝর করে কেঁদে একটু সাহস দেখিয়ে বলল, মেরে দিন আমাকে, দিন মেরে। আপনি তো এমনি আমাকে সহ্য করতে পারেন না, এই জন্য তো আপনি আমাকে যখন তখন মারেন, গায়ে হাত তুলেন, আদর করেন না। সব আদর ওই মেহু আপুকে করেন।
এখানে এসেও মারতে চাচ্ছেন। এত মারামারি থেকে একেবারে মেরেই ফেলুন। কেন এসেছেন আমার কাছে আপনি? আমি তো আসতে বলিনি। যান, আপনি ওই মেহু আপুর কাছেই যান, তাকেই বিয়ে করুন না। আমি তো বাধা দেইনি। আপনি ভালো না, আপনি খারাপ, আপনি ভীষণ খারাপ। আমি বিয়ে করব না আপনাকে। যান আপনি। মায়ার কথায় হৃদ আরো শক্ত করে চেপে ধরে মায়ার চুল। মায়াকে মুখোমুখি করে বলে, তো কাকে বিয়ে করবে? তোর বাপের আদর্শ টাইপ ধরে না ছেলেদেরকে? হ্যাঁ, তাদেরকেই করব। আপনার কি? যান আপনি, ছাড়ুন আমাকে। মায়ের প্রতিটা স্বীকারোক্তি ছিল হৃদের রাগে ঘি ঢালার মতন। হৃদ ক্ষিপ্ত হাতে ছুরি ছেড়ে মায়ার গাল চেপে ধরল। হৃদের শক্ত হাতের দাবিতে মায়ার গাল চেপে দাঁতের গলিয়ে ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। তৎক্ষণাৎ মায়া গোঙালো, চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ল। ছটফট করলো গাল ছাড়ানোর জন্য, পারল না। হৃদ মায়ার গাল টেনে উপরে মুখ করে নিজের মুখোমুখি করে হিংস্র বয়ানে বলল, আমাকে তেজ দেখাস? জবন কেটে পোবা বানিয়ে রাখবো। আমি তোকে বলেছিলাম আমার জীবন আসতে, তুই স্বেচ্ছায় এসেছিস। এখন তোর আমাকে দিয়ে হয় না, আরও নকল লাগবে। এই জন্য বিপদ হয়ে রাস্তায় ঘুরে বেড়াস, কলেজ যাস, প্রাইভেটে যাস। তোর কি মনে হয় তোর খবর আমি রাখি না? জানি না আমি তো কি করছিস? আমি কি একটু ছাড় দিলাম, তুই সোজা বেহাইমিতে নেমে গেছিস, নিজেকে সস্তা বানাচ্ছিস। আমার নিষেধ করার পর আবদ্ধ হয়ে গেলে, তোর সোজা হলে বিপদে পরপুরুষের সামনে পর্যন্ত গেলে, এখন বলছিস আমাকে বিয়ে করবি না? কাহিনী করিস আমার সাথে, আমাকে পাগল বানিয়ে ধান্দা করছিস। তুই আমার না হলে আমি কারো হতে দেব? এত সহজ জানিয়ে নেব না তোর। হৃদের দাবিয়ে ধরা হাতে পায়ে মায়া বীজের পিছনের দিকে খেই হারিয়ে পড়তে নেয়। মায়া ভয়ে আতঙ্কে তৎক্ষণাৎ চেপে ধরে হৃদের শার্টের কলার বাঁচার জন্য, কিন্তু এতে হৃদ আরও খেপে গেল। চোখে মুখে দারুণ হিংস্রতা প্রকাশ পেল। মায়ার চেপে ধরা গালটা আরও চাপিয়ে ধরে দাঁতে দাঁত পিষে বলে, হুম, মোটেও না। একদম ছোঁয়ার চেষ্টা করবি না আমায়। আমাকে ছোঁয়া তোর জন্য নিষেধ। সবকিছু শেষ সেদিনে হয়েছিল, যেদিন তুই আমাকে নোংরা বলেছিলি। সবকিছু শুরু তুই করেছিস, শেষটা এবার আমি করব, তা খুবই ভয়ানকভাবে। তুই শুধু খানবাড়ির বউ, আর আমার লোক দেখানো সমাজের স্বীকৃত প্রাপ্য বউ হবি। এর বাইরে তুই আমার কিছুই না, আর না আমি তোর কিছু হব। দাদির তোকে চাই, তুই সমাজ দেখানো বিয়ে চাই, আমাকে চাই না। তাই করলাম পূরণ তোদের চাহিদা। লোক দেখানো বিয়ে, আর আমার মধ্যে সেদিন তুই লোক দেখানো বিয়েটাকে বেছে নিয়েছিস। আমাকে নাকি তোর প্রয়োজন নেই, তাই আমারও তোর মতন স্বার্থপর বউয়ের দরকার নেই। সারা জীবন তোকে আমি একাই রাখবো, কিন্তু আমার বাড়িতে। তাই বলছি, আমাকে ভুলেও ছোঁয়ার চেষ্টা করবি না। তোর কথাগুলো আমি ভুলি নেই। আমি নোংরা, আমার স্পর্শগুলো নোংরা। তোর শরীরের জন্য আমি তোর সাথে পড়ে থাকি, তোকে নোংরা হাতে ছুঁই, তোকে নিয়ে খেলছি ভোগ করার জন্য। আর যেন কি বলছিলি? ও হ্যাঁ, তুই আমাকে ঘৃণা করিস, আমার ছোঁয়াকে ঘৃণা করিস। আমি বাজে খারাপ। দুইবার তোকে বিয়ে করে আমার স্পর্শ তোর নোংরা লাগে। আমার থেকে দূরে থাকতে চাস? নে, হয়ে গেলাম দূরে তোর থেকে। জীবনে কখনো তোকে ছুঁয়ে দেখবো না, কাছে টানতে চাইবো না। তোর সব কথাই রাখলাম, তারপরও তোকে আমার সাথে থাকতে হবে। থাকতে তুই বাধ্য, আমি বাধ্য করবো তোকে। এবার বাসায় যাবি, গিয়ে তোর রাজাকার বাপরে বলবি তুই বিয়েতে আছে। দ্বিতীয়বার আমার কথার অবাধ্য হলে তার ফলও পাবি না। যা। সকাল 11টা, কাঠ ফাটা রোদে তপ্ত নগরী আশুগঞ্জ। মায়ের কলেজে বন্ধ। সেকেন্ড ইয়ারে এইচএসসি পরীক্ষার হল তার কলেজে পড়েছে, সেই সুবাদে কলেজ আজ বন্ধ। খোলা থাকতেও যে আজ কলেজে যেত তেমনটা নয়। মায়ের মন ভালো নেই, বর্তমানে বাসায় আছে। শফিকুল ইসলাম তপ্ত রোদে ঘেমে নিয়ে বাসায় ঢুকলো। বসার রুমে সোফায় বসে হাতের কাগজটি টি টেবিলের উপর রেখে রেহানা বেগমকে ডেকে বলল পানি দিতে। রেহানা বেগম কিচেনে দুপুরের রান্নায় ব্যস্ত থাকায় ফিহা পানি নিয়ে আসলো ওনার জন্য। তিনি হাসি মুখে পানি পান করে ফিহার মাথায় স্নেহময় হাত বুলিয়ে দেয়। ফিহাকে ওনার ছেলের বউ হিসেবে অত্যন্ত পছন্দ। বড় ঘরের মেয়ে হয়েও বেশ ভালো মানিয়ে নিয়েছে তাদের পরিবারের সাথে। কোনো কিছুতে নারাজ বা অখুশি হচ্ছে না। আল্লাহ তাদের ভালো রাখুক। তিনি ফিহাকে আরও একটি কাজ দিলেন, মায়াকে ডেকে নিচে নিয়ে আসার। ফিহা হাসি মুখে যেতে গিয়েও বেখেয়ালি চোখ গেল সোফার টেবিলে কাগজটির উপর। তীক্ষ্ণ দৃষ্টিতে একটু দেখেই চমকে ওঠে ফিহা। ভয়ে বড় বড় চোখ করে দ্রুত গেল মায়ার রুমে। মায়াকে ডেকে কিছু না বলে পুনরায় আসলো শফিকুলের কাছে। মায়াকে ডেকে শফিকুল ইসলাম নিজের পাশে বসালেন।
ফিহা ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে আছে। জুই মায়ের পিছন পিছন এসেছিল নিচে বসার রুমে। পরিস্থিতি বুঝে ফিহা দ্রুত নিজের শাশুড়িকেও ডেকে আনে কিচেন থেকে। উপস্থিত সবাই গোল করে দাঁড়িয়ে আছে শফিকুল ইসলাম ও মায়াকে ঘিরে। বিষয়টি তখনও কারো বোধগম্য হলো না ফিহাকে ছাড়া। সকলের কৌতূহল নীরবতা ভেঙে প্রথম কথা শফিকুল ইসলাম মায়াকে বললেন, আবু যা করবো তোমার ভালোর জন্যই করবো আম্মু, এই বিশ্বাস আছে তো আমার উপর? মায়া ডাগর ডাগর চোখে চেয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। শফিকুল ইসলাম প্রশান্তি অনুভব করলো নিজের মনে। স্নেহময় হাতটা মায়ের মাথায় রেখে পুনরায় পড়ল, তোমার ভালোর জন্য আজ আমারও একটি কাজ করব আমি। ওই বাড়ির ছেলের সাথে তোমার ডিভোর্স পেপার বানিয়ে এনেছি। আমি চাই তুমি সেটাতেও সাইন করো। ওই বাড়ির সাথে আত্মীয় নিয়ে আমার প্রথমে আপত্তি না থাকলেও এখন আছে। বিশেষ করে ওই বাড়ির ছেলেকে নিয়ে মূল সমস্যা। সকল বাবা মাই চায় তার সন্তানকে ভালো আদর্শ ছেলের হাতে তুলে দিতে। আমরাও চাই তাই। রিদ খান নামটা দেশের ছোট বড় সবার জানা। ভালোর জন্য নয়, খারাপ কাজের জন্য চিনে তাকে। রিদ খানের ভয়ে কেউ সামনে কথা বলতে না পারলেও পিছনে ঠিকই খারাপ বলে গালমন্দ করে। সবার জানা তার গুন্ডামি সম্পর্কে। দেশ বিদেশ ভণ্ডামি করে বেড়ায়। সে পেশাগত কালো কাজের সাথে তার নাম জড়িত। তার কথায় হয় দেশের সরকার পর্যন্ত তাকে কিছু বলার ক্ষমতা রাখে না, কারণ তাদের দ্বারাই সরকারের প্রায় 60% কাজ হয়ে থাকে। এক কথায় বলতে গেলে সরকারের ডান হাত, বাম হাত, সামনের হাত, পিছনের হাত, সব কিছুই তারা। দেশের সরকারও তাদের সাথে টক্কর নেই না, কারণ তারা দেশের সরকারের পিছনে থেকে চালায়। ওইটাকে রাজনৈতিক চাল বলে। সবাই বুঝেও বলার ক্ষমতা কেউ রাখে না। তাদের আগে দেশের আইন পর্যন্ত তাদের সুবিধার্থে তৈরি করা হয়। ঈদ খান নামে রোজ কোথাও না কোথাও ঝামেলা হয়, খুন খারাপি হয়, মানুষ হত্যা করা তার রোজগার কাজে পড়ে। ঈদ খানের নামে গোটা একটা কালো দুনিয়া আছে, যেটা দিন দিন আরো শক্তিশালী হচ্ছে। তোমাকে ছোটবেলায় যখন রিদ খানের সাথে বিয়ে দেয় তখন সে সাধারণ একজন ছেলে ছিল, কিন্তু তোমার বিয়ের পরে তার রূপ পরিবর্তন হয়। তার বাবা মায়ের মৃত্যুর জন্য পর্যন্ত তোমাকে দায়ী করে গুলি করে মারতে চেয়েছিল সেদিন, অথচ তুমি তখন 6 বছরের ছিলে। আমি তোমাকে খান বাড়িতে পাঠাতে চাইনি, কিন্তু আমার বাবাকে মৃত্যুর সময় দেওয়া শেষ ওয়াদা রাখতে পাঠিয়েছিলাম। কিন্তু তুমি যেতে চাইছিলে না বলে আমি বলেছিলাম তোমাকে পালতে পারবো না। এর জন্য আব্বু সরি, কিন্তু আমার হাতেও অন্য কোনো অপশন ছিল না। বাবাকে দেওয়া ওয়াদা রাখতে তোমার পাঠিয়েছিলাম খান বাড়িতে, সাথে এই ভয়েও ছিলাম যদি রিদ খান তোমার আসল পরিচয় জানতে পারে তাহলে সে তোমাকে মেরে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। বাবা আমার মৃত্যুর খুনেই দায়ী করে। আল্লাহ অবশেষে রহমতে তেমন কিছুই হয়নি। হয়তো রিদ খান বুঝতে পেরেছিল তুমি তখন ছোট ছিলে, অবুঝ ছিলে, তোমার হাতে কিছু ছিল না, এজন্য তোমার ক্ষতি করেনি। কিন্তু করতে কতক্ষণ? রিদ খানকে সবাই ক্ষমতাসীন গ্যাংস্টার বলে জানে। ক্ষমতার আগে দয়া মায়া কারোর জন্য নেই, তোমার জন্য না। আজ হয়তো তোমার বিয়ে করবে, কিন্তু 2 দিন যেতেই ঠিক তোমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলবে। আবারও অন্য কোনো নারীতা মত্তব হয়ে থাকবে। এসব গুন্ডা গ্যাংস্টারদের মন ভালোবাসা বলতে কিছুই থাকে না। তার বউ সংসার মায়া মমতা বুঝে না, তারা বুঝে দুনিয়া আর কালো টাকা। আমি দীর্ঘ বছর ধরে রিদ খানের সম্পর্কে দেখে শুনে আসছি, অন্তত খারাপ চরিত্রের লোক। তোমাকে মেরে ফেললেও দেশের আইন আমার হয়ে কথা বলবে না। তারা রিদ খানের পক্ষ তৃপ্ত করবে, কারণ জোর করা যার মূল্য তার। আমি বাবার দেওয়া ওয়াদা রেখেছি, তোমাকে খান বাড়ির বউ করে পাঠিয়েছি। 2.5 বছর ছিলে ওইখানে
ব্যাস কথা শেষ। বিয়ে হয়েছে, স্বামীর বাড়ি গিয়েছিলে, আমারও ওয়াদা রাখা হয়েছে। সারা জীবন ওই বাড়ির ছেলের সাথে সংসার করতে হবে এমন ওয়াদা আমি করিনি। তাই তোমাকে আমি ওই অনিশ্চিত ভবিষ্যৎ পিছনে রাখবো না। আমি ডিভোর্স পেপারে বানিয়ে এনেছি, তুমি সাইন করে দাও, তারপর বাকিটা আমি দেখে নিব। মায়ার চোখ টলমল করে ওঠে ডিভোর্স পেপারের কাগজটি দেখে। নত মস্তিষ্কে মায়া কোলের হাত দুটোর দিকে তাকিয়ে রইল। শফিকুল ইসলামের কথায় কোনো যুক্তি খুঁজে পেল না, আর না বাবাকে মিথ্যা প্রমাণ করতে চাইলো। শুধু চুপ করে থেকে মাথা নেড়ে সম্মতি জানালো যে সে সাইন করবে। জুই চমকে তাকায় মায়ার দিকে। এতটা জেদ করবে মায়া বুঝতে পারেনি জুই। ভালোবাসা সত্ত্বেও আত্মসম্মানের তাগিদে স্বামীকে এক কথায় ডিভোর্স দেবে ভাবেনি সে। পাশ ফিরে ফিহারও একই অবস্থা। অজানা ভয়ে আতঙ্কে তাকিয়ে আছে মায়ার দিকে। এই ডিভোর্স পেপারে যদি হৃদের কাছে যায় তাহলে কি যে হবে সেটা নিয়ে চিন্তিত সে। ফিহার ধারণা মতে হৃদ মায়াকে অসম্ভব ভালোবাসে। হৃদ খান গোটা দুনিয়ার জন্য খারাপ হলেও মায়ার জন্য অসম্ভব আদুরি। হৃদ নিজেই মায়াকে বেশ যত্ন সহকারে খেয়াল রাখে। সেখানে ডিভোর্সে মায়ার সাইন মানেই তাণ্ডব। ফিহা শুকনো ঢোক গিলে মায়ের দিকে তাকায়। মায়াকে দেখে কাপা কাপা হাতে ডিভোর্স পেপারে সাইন করতে। শফিকুল ইসলাম মায়ার থেকে সাইন নিয়ে উঠে দাঁড়ায় ডিভোর্স পেপার হাতে নিয়ে। তিনি যাওয়ার আগে পুনরায় মায়ার মাথার স্নেহময় হাতটা বুলিয়ে চলে যেতে নিলেই মায়া হঠাৎ করে পিছন ডাকলো ওনার। শফিকুল ইসলাম দাঁড়ায়, কৌতূহল ভরা দৃষ্টিতে মায়ের দিকে তাকাতেই মায়ের নত মস্তিষ্কে এগিয়ে আসে বাবার মুখোমুখি দাঁড়িয়ে। হৃদের দেওয়া ডায়মন্ডের চুড়ি আংটি খুলে বাবার হাতে দেয়। বিয়ের প্রথম রাতেই হৃদের দেওয়া উপহারের গলার লকেটটাও খুলে শফিকুল ইসলামের হাতে তুলে দিতে দিতে মায়া বলে, এইগুলো ফেরত দিয়ে দিও আব্বু, এইগুলো তাদেরই দেওয়া, আমার এইগুলোর প্রয়োজন নেই। শফিকুল ইসলাম অত্যন্ত গৌরবের সহিত প্রসন্ন হেসে মায়ের মাথায় হাত বুলিয়ে সবকিছু নিয়ে নিজের ঘরের দিকে যায়। ওনাকে আপাতত খান বাড়িতে যেতে হবে আজই এইগুলো নিয়ে। মায়া ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। নিস্তেজ, বুক ভারী, শরীরটা টেনে নিয়ে যায় নিজের রুমের দিকে। রেহানা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে মায়া যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়ের কষ্ট চোখে পড়েছে ওনার। তিনি জানেন মায়া ওই বাড়ির ছেলের প্রতি দুর্বল হয়ে পড়েছে এত বছরে। তবে স্বামীর কথাও ফেলে দেওয়ার মতো নয়। আর যাই হোক, অনিশ্চিত ভবিষ্যতের দিকে মেয়েকে ঠেলে দিতে পারেন না তারা। সন্ধ্যার অন্ধকারময় আকাশে কুড়ি কুড়ি বৃষ্টি। রাস্তাঘাটে মানুষের চলাচল আছে, তবে অনেকটাই কম। মায়া খোলা বারান্দায় রেলিংয়ের উপর বসে আছে। অনেকটা কান্নায় চোখ মুখ ফোলা, নাক লাল হয়ে আছে। আজকে দুপুরের দিকে শফিকুল ইসলাম রেহানা বেগমকে নিয়ে খান বাড়িতে গেছে মায়ের ডিভোর্স পেপার নিয়ে। এখনো বাসায় ফেরেনি, হয়তো ফিরতে আরও রাত হতে পারে। এই মুহূর্তে বাসায় শুধু ফিহা, জুঁই আর সে। মায়ের রুম লক করে বসে আছে, কাউকে নিজের রুমে আসতে দেয়নি সেই সকাল থেকেই। বুক ফাটা আর্তনাদের কান্নাটা কাউকে দেখাতে ইচ্ছুক না, তাই মায়া আজ সব কিছু উপর বিরক্ত। কারোর সাথে সোজা মুখে কথা বলতে পর্যন্ত মন নারাজ, শুধু একা থাকতে চায়। মনে তার জেদ, হৃদকে বিয়ে করবে না। হৃদ মেরে ফেলতে চাইলে ফেলুক, তারপরেও বিয়ে করবে না। এই জন্য ডিভোর্স পেপারেও সাইন করলো, সব কিছু ফেরত পাঠালো। এত কিছুর পরও মায়া হৃদের থেকে দূরে থাকতে কেন পারছে না? কেন মরণ যন্ত্রণা মনে হচ্ছে মায়ের ভিতরে ভিতরে? অসহ্য ন্যায় কেন ঠেকছে সব কিছু মায়ের কাছে? মায়া কি করবে, কিভাবে থাকবে হৃদকে ছাড়া? মায়া মুখে হাত দিয়ে পুনরায় ফুঁপিয়ে ওঠে কান্নায়। সেদিন হৃদ নিজের রাগ মায়ার সাথে দেখিয়ে চলে গিয়েছিল, তবে আসিফকে, মায়া আর জুঁইকে সেফলি বাসায় দিয়ে গিয়েছিল। বিশেষ করে মায়াকে সাবধান করে গিয়েছিল মায়া যাতে বাসা থেকে বের না হয়, কোথাও না যায়। সাবধানে থাকতে মায়া আসিফের কথা শুনে বাসা থেকে বের হয়নি এমনটা না, সে এমনিই বের হয়নি বাসা থেকে মন খারাপে। মায়া দেখা দেখি জুঁই 2 দিন কলেজে গেল না। বর্তমান সময়ে সন্ধ্যা 7টা বাজে। মায়া মুখ ঢেকে আরও কিছুক্ষণ কান্না করে দুর্বল শরীরটা নিয়ে উঠে দাঁড়ায়। 2 হাতে চোখ ভালো করে মুছে পা বাড়ায় নিচের দিকে। সারা দিন ধরে মনটা তার কু ডাকছে, ভিতর ভিতর ছটফট করছে। মনে হচ্ছে আজ কিছু একটা খারাপ হবে মায়ার সাথে। আল্লাহ বাঁচানোর মালিক। মায়া সোজা কিচেনে গেল। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওয়েদার ভালো নেই। জুঁই, ফিহা রুমে আছে। মায়া নিজের জন্য অল্প খাবার প্লেটে তুলে নেয়। সারাদিন না খাওয়ায় বেশ দুর্বল লাগছে নিজেকে। প্লেটে খাবার সাজিয়ে
ঘুরতে গিয়ে বিকট শব্দ কানে আসতেই মায়া ভয়ে লাফিয়ে ওঠে। হাতের প্লেট ছেড়ে দেয় ফ্লোরে তৎক্ষণাৎ। লাগাতার ধাম ধাম শব্দে মায়ার মনে হয় তাদের গেটটা হয়তো 8-10 মানুষ মিলে একত্রে ভাঙতে চাচ্ছে শক্তি প্রয়োগ করে। মায়া বুঝতে পারে না কারা এমন করছে। তারপরও মায়া অবুঝের মতন তৎক্ষণাৎ প্রাণপণে দৌড় দেয় সেদিকে। ঘরের দরজা খুলে দ্রুত গেটের কাছে যায়। কেচি গেট প্রায় ভেঙে ফেলার উপক্রম হলো ওপাশ থেকে লাগাতার আঘাত করাতে। মায়া আতঙ্কে দ্রুত হাতে গেটের লক খুলে দরজা টেনে ধরতেও কেউ ঝড়ের গতিতে মায়ের গলা চেপে ধরে। আকস্মিক ঘটনায় মায়া বুঝতে পারে না, পারলেও গলার উপর ব্যক্তির হাত ধরে পিছাতে লাগে পরপর। ব্যক্তিটির বলিষ্ঠ হাতে মায়ের গলা চেপে ধরে টেনে নিয়ে হিংস্রতা প্রকাশে ঠাস করে পাশের দেয়ালের সাথে মিশিয়ে ধরে গর্জে বলে ওঠে, বড় বড় কলিজা নিয়ে ঘুরিস? তোর কলিজাটা কত বড় হয়েছে সেটা আজ আমি ভেবে দেখব। আমাকে ডিভোর্স পাঠাস? আমাকে? তোর সাহসের দাঁত ভেঙে আজ আমি যাব। তোকে কে বাঁচে আমিও দেখব। মায়ার আটকে আসা নিঃশ্বাসে তাগিদে ছটফট করে হৃদের হাতটা ছোটাতে চাইল নিজের গলা থেকে। অনবরত কাঁচতে কাঁচতে হৃদের সাথে জোড়াজুড়িতে সফল হলো না। হৃদের বুক দু হাতে ঠেকিয়ে আচানক জোর ধাক্কা দেয়। ঘটনা আকস্মিক হলেও হৃদকে দূরে সরাতে সক্ষম হলো না মায়ার। তবে মায়ার গলায় হৃদের হাতটা কিছুটা হালকা হয়ে যায় ঘটনা আকস্মিকতায়। তাতে মায়ার সুযোগ বুঝে ছুটে পালাতে চাইল হৃদের হাত থেকে বাসার ভেতরে। এতেও মায়া সফল হতে পারেনি হৃদের হঠাৎ অনবরত গুলির বর্ষণে। হৃদের হিংস্রতা যেন আজ আকাশ ছুঁয়েছে মায়ের ডিভোর্স পেপার পাঠানোতে। হৃদ এক হাতে বন্দুকের ট্রিগার চেপে সাথে সাথে দক্ষ হাতে ফায়ার চালালো মায়ের চারপাশে এলো পাথারিতে। ভয়ে আতঙ্কে মায়া দিশেহারা হয়ে প্রাণ পণে চিৎকার করে উঠতে তৎক্ষণাৎ। হৃদের গুলি বর্ষণের শব্দের ভিতরে ঘর থেকে দৌড়ে বেরিয়ে হয়ে আসে উঠোনে জুঁই ও ফিহা। মায়ের ভয়ার্ত আর্তনাদের চিৎকার ও হৃদের অনবরত গুলি বর্ষণে আতঙ্কিত হয়ে যায় তারা দুজনও। কি করবে বুঝে না পেরে দুজনেই দৌড়ে যেতে চাইলো ভয়ার্ত মায়ার দিকে। কিন্তু তার আগে দুজনের পথ আটকে দাঁড়ায় হৃদের বডিগার্ডরা। জুই, হামলা, মারামারি, গুলি, জীবনে প্রথম দেখায় ভয়ে আড়ষ্ট হয়ে মায়ের জন্য কেঁদে ওঠে তখনই। সে শুনেছে হৃদ খারাপ, কিন্তু এতটা ভয়ানক হবে মায়ের জন্য সেটা কখনোই ভাবেনি। জুই শব্দ করে কেঁদে উঠতেই ফিহা তাকে এক হাতে জড়িয়ে নিয়ে তৎক্ষণাৎ চিৎকার করে ডেকে ওঠে হৃদকে। ভাই কি করছো তুমি? থামো প্লিজ, এটা আমার শ্বশুর বাড়ি। মায়া ভয় পাচ্ছে। হৃদের ফায়ার থামে, কিন্তু রাগ নয়। হিংস্র লাল চোখগুলো এবার তাক করে ফিহার দিকে। হৃদকে মাত্রাতিক রেগে থাকতে দেখে শুকনো ঢোক কিনল ফিহা। বডিগার্ডের কাছে বন্দি দশায় থেকে ভয়ার্ত কণ্ঠে বলে, ভাইয়া তুমি। ফিহার কথা শেষ হবার আগেই শোনা যায় হৃদের ক্ষেপান্তর কণ্ঠস্বর। একদম না, এক্সট্রা জ্ঞান দিবি না, আর না মাঝখানে কথা বলার চেষ্টা করবে, তাহলে ফলাফল ভালো হবে না। হৃদের হুমকিতে দমে যায় ফিহা। এই মুহূর্তে হৃদের সাথে কথা বলা মানেই পরিস্থিতি আরো বিগড়ানো। ফিহা চুপ হলো, অসহায়ত্ব প্রকাশ পেল মায়ার জন্য। মায়া তখনও হৃদের ভয়ে সিঁটিয়ে কান্না করছে বাড়ির উঠোনে আম গাছের সাথে পিঠ ঠেকিয়ে। হৃদের গুলির শব্দ থামতেই পুনরায় পালাতে চাইল ভয়ে, কিন্তু এবার কপাল সহায়তা হলো না তার। হৃদের বডিগার্ডরা চারিদিকে ঘিরে ধরলো। মায়া এবার অন্যদিকে দৌড়তে চাইলে হৃদের হাতে আটকা পড়ল। হৃদ মায়ার বাহু টেনে চেপে ধরে আম গাছটির সাথে, যার ফলে মায়া গাছের সাথে বাড়ি খেয়ে পিঠে মেরুদণ্ড ও মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে। গোঙাতেই হৃদ আরও ক্ষিপ্ত হলো। দক্ষ হাতে মায়ের গাল চেপে ধরে মুখের ভিতর ঠেসে ধরল নিজের বন্দুকটি। বন্দুকের আঘাতে মায়ের ঠোঁট কেটে রক্ত পড়ল তৎক্ষণাৎ। হৃদের হিংস্রতার দাবিতে মায়াও যেন এবার যান বের হয়ে আসার উপক্রম হলো হৃদের ভয়ে। কপালে তত্তর করে ঘাম, চোখের পানি ও গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটার সাথে মিশ্রিত হয়ে যাচ্ছে মায়া। হৃদের হিংস্রত্ব চেহারা মায়া ভয়ে তত্তর করে কেঁপে চোখের পানি ছেড়ে দিল হৃদের হাতে। মায়া কথা বলার রা রইল না একটু। হৃদ মায়ার মুখের উপর ঝুঁকে রাগে টির করে বলে ওঠে, আমি বলেছিলাম আমার বিরুদ্ধে তো করবি না, তারপরে কেন করলি? কে তোকে সাহস দেয় আমাকে ডিভোর্স পাঠানোর? আমাকে চোখে পড়ে না তোর? জানে ভয় নেই, আমাকে ডিভোর্স পাঠাস? তোর জন্য শান্তি পাচ্ছি না কোনো কিছুতে। আমার আরামের কাজগুলো হারাম হয়ে যাচ্ছে শুধু তোর জন্য, আর তুই আমাকে ডিভোর্স পাঠাস? নাগর জড়িয়েছিস সেখানে সে। আমি শান্তিতে থাকতে না পারলে তোকে শান্তিতে থাকতে দেব না, আমার ঘুম না হলে তোকে ঘুমাতে দেব না। ডিভোর্স পাঠিয়েছিলি না আমাকে? দাঁড়া, তো ডিভোর্স আজকে তোকে খাওয়াবো আমি। আসিফ,
হৃদের চিৎকার করার ডাকে তৎক্ষণাৎ ডিভোর্স পেপার হাতে দৌড়ে আসে আসিফ। জি ভাই। হৃদ মায়াকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আসিফ থেকে ডিভোর্সের কাগজ নিয়ে মায়ার মুখের দিকে ছুঁড়ে মারল। মায়া চমকে ওঠে, হিচকি তুলে কাঁদতে থাকে নত মস্তিষ্কে হৃদের সামনে দাঁড়িয়ে। মায়ার এই হৃদকে ভীষণ ভয় করছে, হাড় কাঁপানো ভয় লাগছে। মায়ার সাথে বিগত 2 দিন ধরে হৃদ এমন বাজে ব্যবহার করছে যেটা আগে কখনো করেনি হৃদ। মায়ার এই হৃদকে চায় না। এই ভালো হৃদ, এই হৃদ ভালো না মায়ার জন্য। এই হৃদ ভীষণ খারাপ, রাগী, বদমেজাজি আর মায়াকে আঘাত করে শুধু। মায়া চায় না এমন বদমেজাজি খারাপ হৃদকে। মায়া টুক করে কেঁদে উঠল হৃদের ভয়ে আড়ষ্ট হয়ে। মায়ার গায়ে ছুঁড়ে মারা ডিভোর্স পেপারটি পড়ল পায়ের কাছে ফ্লোরে। হৃদ মায়াকে ডিভোর্স পেপারটি তুলতে না দেখে পুনরায় হুঙ্কার ছেড়ে বলে, তোল কাগজটা। মায়া ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে ঝুঁকে কাঁপা কাঁপা হাতে ডিভোর্সের কাগজটি তুলে নেয় হাতে। নাক টেনে হিঁচকি তুলে সোজা হতেই পুনরায় শোনা গেল হৃদের গলার স্বর। এবার খা তো ডিভোর্স। মায়া চমকে হৃদের দিকে অশ্রুসিক্ত চোখে তাকায়। ঠোঁট ভেঙে পুনরায় কেঁদে ওঠে হৃদের পাষাণ কথায়। হাতের উল্টো পিঠে ঠোঁটের রক্তটুকু মুছে হৃদের দিকে তাকিয়ে খাবে না বলে নাকচ করতে চাইল, কিন্তু হৃদ মায়াকে বলতে না দিয়ে আবারও সে বলল। রাগে দাঁতের দাঁত পিষে বলে, না করবি পুনরায় মার খাবি। খেতে বলছি তোকে আমি, খাবি খা। ভয়ে মায়া আর কিছুই বলতে পারল না হৃদকে। হেঁচকি তুলে কেঁদে কাঁপা কাঁপা হাতে ডিভোর্সের কাগজটি ছিঁড়তে গিয়ে দেখলো তার হাতের রক্ত কাগজের উপর লেগে আছে। মায়া পুনরায় হৃদের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে কেঁদে অজুহাত দেখিয়ে বলল, কাগজে রক্ত লেগে গেছে, আমি রক্তওয়ালা কাগজ খাই না তো, এটা ফেলে দেয়। হৃদ কটমট করে তাকিয়ে বলে, না, তুই এটাই খাবি। সাইন করার সময় সমস্যা ছিল না তোর, এখন খেতেও সমস্যা হবে না। যেখানটা সাইন করেছিস সেখানটা ছিঁড়ে খাবি এখন। মায়া কেঁদে কেঁদে ডিভোর্সের সাইন করা জায়গাটা ছিঁড়ে মুখে দিল। বিদঘুটে ভাবে নাক মুখ ছিটকে তৎক্ষণাৎ মুখ থেকে বের করে পাশে ফেলে দিয়ে বলল, ইয়াক থু, মজা না। আসিফ ছোট ছোট চোখ করে মায়ের দিকে তাকালো। সিরিয়াস সময়ে মায়া কথাগুলো মজা করা মনে হলো, কিন্তু মায়া যে মজা করছে না সে জানে। যার দুনিয়ার খেয়াল নাই এক রত্তিও, সব কিছু মজা ভাবে নেয়, এমন একটা অবুঝ মেয়ের ভালোবাসায় দিওয়ানা হলো স্বয়ং গ্যাংস্টার হৃদ খান। সত্যিই দারুণ। বিগত 1 মাস নিজের ভালোবাসার মানুষকে সেফ রাখতে হৃদ খান কি কি করেছে তার একমাত্র সাক্ষী হলো আসিফ নিজেই। যাকে এতটা ভালোবাসে সে, তার কাছ থেকে ডিভোর্স মেনে নেওয়াটা সত্যিই কষ্টকর। তাছাড়া মায়ারই বা কী দোষ? সে তো এই মুহূর্তে বিশাল ষড়যন্ত্রের চক্রের শিকার। সে কি আর জানে নাকি তাকে নিয়ে কত বড় ফাঁদ পাতা হয়েছে হৃদ ভাইকে দুর্বল করার জন্য? জানে না। জানলে নিশ্চয়ই ডিভোর্স পেপার পাঠিয়ে বোকামি করতো না, মারটাও খেত না এখন। কিন্তু তাকে জানানোও নিষেধ। হৃদ ভাই নিষেধ করেছে, কারণ মায়াকে জানানো মানেই শত্রুপক্ষকে সচেতন করে দেওয়া যে হৃদ খান পূর্ব থেকেই তাদের বোনা ষড়যন্ত্রে ফাঁদ সম্পর্কে অবগত। মায়া অবুঝ, হয়তো তার থেকে ইনিয়ে বিনিয়ে কথা জেনে মায়ের ক্ষতি করে বসবে বলেই হৃদ ভাই জানাতে দেয়নি এতদিন। তাছাড়া এমনটাও হতো যে মায়া কারো না কারোর সাথে নিজের অবুঝতায় পেটের কথা সব শেয়ার করে ফেলতো বলেই হৃদ ভাই মায়াকে শুরু থেকেই ভুল বোঝাবুঝির মধ্যে রেখেছে। সবটা খুলে বলেনি, বরং মায়াকে নিজের থেকে দূরে সরিয়ে শত্রুপক্ষকে বুঝিয়েছে তারা সফল হয়েছে হৃদ খান থেকে মায়াকে আলাদা করতে। মিহু আবদুল্লাহ আর মায়ার মধ্যে হওয়া সকল ঘটনায় হৃদ ভাই শুরু থেকে জানতো। জেনে বুঝেই মিহুকে সুযোগ দিত মায়ার চারপাশে ঘেরার। হৃদ ভাই সবসময় মায়ের প্রতি এক্সট্রা কেয়ারফুল ছিল। মায়া সব কিছু সে নিজ দায়িত্বে তদারকি করে এসেছে এতদিন। মায়াকে নিয়ে সব সময় সচেতন থাকতো, এই জন্য বিষয়টি শুরুতে বুঝতে পেরেছিল। কিন্তু মেহু মনে করতো হৃদ খান কোনো কিছু অবগত নয়। আসলে মেহুকে এমনটা বোঝানো হতো বলেই সে এমনটা বুঝতো। হৃদ খান বুঝতো। আর বাকি রইল এখন হৃদ ভাইয়ের দুনিয়াকে জানিয়ে ঘটা করে বিয়ে করার বিষয়টা। অবশ্য তার পিছনেও যথেষ্ট কারণ আছে। আসিফ মনস্তাত্ত্বিক বিষয়ে চিন্তা করে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় তাকালো সামনে। আপাতত সে কারোর পক্ষপাতিত্ব করলো না, চুপ করে একপাশে দাঁড়িয়ে থাকলো। পাশ থেকে হৃদ মায়ার কথা তৎক্ষণাৎ কটমট করে বলে, কথা বাড়বে না, গাল ফাটিয়ে থাপ্পড় খাবি। আমাকে ডিভোর্স পাঠানোর আগে মনে ছিল না তোর
হৃদের কথায় এবার মায়া নড়ে চড়ে ওঠে খানিকটা। হৃদের কথায় কথায় মায়াকে আঘাত করাটা মানতে না পেরে প্রকাশ করলো বিগত 1 মাসে মেহুর কথাগুলো কাঁদতে কাঁদতে বলল, না, আমার কিচ্ছু মনে ছিল না। বেশ করেছি ডিভোর্স দিয়েছি। মরার সময় আমি, আর প্রেম করার সময় মেহু আপু কেন? আমাকে না মেরে নিজের প্রেমিকার কাছে যান, তাকে গিয়ে মারুন, আদর করুন, আমার কি? আমি দেখেছি আপনাদের দুজনের একত্রে ছবি ভিডিও মেহু আপুর ফোনে। এত প্রেম দুজনের মধ্যে থাকলে আমার কাছে কেন আসেন বারবার আঘাত করতে? যান আপনি মেহুর প্রেমিকার কাছে। আমার কাছে কি? আমিও আপনার মতো করে অন্য কারোর সাথে প্রেম করব আপনার চোখে। ঠাস। মায়ার কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই হৃদের দাবাং হাতে থাপ্পড় পড়ে মায়ার বাম গালে। মায়ার পরপুরুষের সাথে প্রেম করতে চাওয়ায় হৃদের থাপ্পড়টা মারে রাগের বশে। মায়া হৃদের রাগ আরো বাড়িয়ে দিয়ে গালে হাত দিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠে বলে, অসভ্য লোক খালি মারে। আমি যাব না আপনার বাড়ি, করব না আপনাকে বিয়ে, খাবো না আপনার ভাত, যান। ঠাস। এবারও বাজিয়ে পড়লো মায়ার ডান গালে অপর থাপ্পড়টি হৃদের হাতে। মায়া এবার ডান গালে হাত দিয়ে কেঁদে রেগে মেগে বলে ওঠে, আমি জীবনেও করব না আপনার সংসার, আপনার ভাতও খাবো না, আমি খাবো না, যান তো আপনি। মায়ার প্রতিটা উক্তিতে বাজিয়ে মারে মায়ের গালে থাপ্পড় হৃদ। এবারও তাই মারলো পুনরায় বাম গালে। মায়া 2 হাতে 2 গাল ধরে হৃদের ভয়ে দমে গিয়ে ঝরঝর করে কেঁদে ওঠে। হৃদকে সম্মতি দিয়ে গড়গড় করে বলে ওঠে, করব তো আপনার সংসার, করব, খাবো তো আপনার ভাত, আপনাকেই বিয়ে করব, আর কাউকে না, সত্যি বলছি। মায়ার সহজ সরল স্বীকারোক্তিতে হৃদ আর মারল না মায়াকে। 2 হাত মুষ্টিবদ্ধ করে রাগ কন্ট্রোল করলো। কটমট করে তাকালো মায়ার দিকে। মায়া তখনও 2 হাত গালে ঠেকিয়ে কাঁদছে অনবরত। হৃদ দাঁতে দাঁত পিষে বলে, ফর দ্য লাস্ট টাইম বলছে, আমাকে চালাবি না, ছেড়ে যাওয়ার কথাও মুখে আনবি না। আজ যেটা করিনি সেটা কাল করবো না এমনটা না। মেহু আমার কেউ না, কারোর সাথে আমার লেনদেন নাই তুই ছাড়া। তাই তুই আমার থেকে কারো ছাড় পাবি না। যত জেদ করবি ততই বাধ্য করবো তোকে আমি। তোকে আমার হাত থেকে বাঁচানোর মতো ক্ষমতাও কারো নেই, তোর বাপেরও না। মায়া 2 গালে হাত দিয়ে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলে, তাহলে আপনার মেহু প্রেমিকার সাথে ওই ভিডিওগুলো কি? বলছি না আমার তুই ছাড়া কারোর সাথে লেনদেন নাই। আমি বিশ্বাস করি না। আমি দেখেছি ফিহা আপুর বিয়ের দিন মেহু আপুর ফোনে ভিডিও, ছবি আপনাদের দুজনের, কেমন কেমন সব ছবি ছিল। তোর বিশ্বাস নাই বলে আজ আমি তোর থেকে দূরে। আগামীতেও থাকবো। হাজার বার বলবো ভালোবাসি না তোকে আমি, ভালোবাসবো না। তারপরও তোর আমার সাথেই থাকতে হবে, সংসার করতে হবে। তুই আর তোর বাপ কি করিস আমার তাও দেখে নেব আমি। শুরু থেকে জানতাম তোর আর মেহর বিষয়টি, তারপরও চুপ ছিলাম কিছু কারণবশত। কিন্তু তুই সেদিন সত্যতা যাচাই না করে, আমাকে কিছু জিজ্ঞেস না করে সোজা নোংরা অপবাদ দিয়ে দিলে। যেটা সহ্য হয় নাই তাই মার খাইছিস। আগামীতে খাবি যদি মানুষ না হোস। এবার তোর বাপকে বলিস আমার মুখোমুখি না হতে। যদি হয় তাহলে তোর বাপ বলে তাকেও ছেড়ে দেব না আমি। দাদিকা রাজু পুনরে বিয়ে তত্ত্ব নিয়ে সোজা বিয়েতে রাজু হবি, তিনি বেনে করবি। আমার কানে না কথাটা আসবে তখন দেখবি কতটা ভয়ানক হই আমি, আর তুই কতটা সহ্য করতে পারিস আমাকে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।